কোথায় যাব? আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আসবো না আমরা নিশ্চয়ই? আশাও করিনি। কথা বাড়াবেন না, চলুন। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। এই কথা বলে স্বর্ণ ঘাসের উপর বসল। হাতের আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল। কি পেরেছিস এটা? এত কষ্ট কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, তো একবার স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তি মাত্রা বাড়লো। একে তো সারাদিনে বিশ্রামের সুযোগ পানি মেজাজে চটে আছে, এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হির হির করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে, এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান না করা হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তের মাত্রা চেপে পুনরায় বলল। দেখুন। ইচ্ছে করছে না। কি কি ইচ্ছে করছে না? যা দেখাতে চাচ্ছে না সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখ দেখে সব মুখ টিপে হাসল। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছন দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠায় তিন যা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। তিনজনই দ্রুত পায়ে এগিয়ে গেলেন স্বর্ণের মুখের সামনে। হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলা সীতারা চৌধুরী বললেন। ওর অপরাধ? হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজন মহিলাকে দেখে বুঝল ওনারা চৌধুরীদের সহধর্মিনী। পরনের পোশাকেও আভিজাতের ছাপ। ইনসান ওনাদের যথেষ্ট সম্মান দেখে জবাব দিল। উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সে ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক? কেনই বা মেরেছে? সীতারা এইসব জিজ্ঞেস করার আগে ফোনের টোন বেজে উঠল। শুদ্ধর নাম্বার দেখে উনি কল রিসিভ করতে শুদ্ধ বলল। পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা কানে নিয়ে ঠেকালো। শুদ্ধ বলা কোনো কথা শোনা গেল না। পুলিশেরও মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধর কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বলল আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিচ্ছু বলার আগে দ্রুত গতিতে সায়ন গাড়ি ঢুকল। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাষিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ফ্রিকুচকে বলল। এই তোর পেয়ারা কোথায় পেলি? আমাকে দিয়ে দেখি একটা চেবাই। শীতল সায়নের কাছে থেকে আগেই সরে বসল। তারপর তার আধখানা পেয়ারার দিকে তাকে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে পড়ল। আমার পেয়ারা খুব টক, শকাপুরটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সীতারা চৌধুরী বারবার মূলত ঘটনা জানতে চাইল, এই কথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসতো না। স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিচ্ছু বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেইন টপিকটা আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধ হয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গোগো শব্দে বাজার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী গালি ছুড়েছে, একজনকে খুশি হয়ে রক্তাক্ত করেছে, এখন নিজে বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে। এই জন্যই বোধ হয় প্রবাদে প্রচলিত পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইক করে সায়ন উপস্থিত হলো। পরে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে তাদের কাছে এসে থামল। চারিদিকে অন্ধকার। এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটাও শুনশান। সায়ান খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরক করে নিল। সব ঠিকঠাক আছে। সন্তুষ্টির সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতে সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ে রোয়েট জানতে চেয়েছিলে শুনলাম, কাজটা ভালো করিস না।
এসে পাগলামি কি করে রে পাগলা? হেই, ওর মুখটা খুলে দে, মরাটাকে কি বলে শুনে। নান্নু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু এবারের মতো জানে ভিক্ষা দেন ভাই, শুধু এবারের মতো জান ভিক্ষা দেন ভাই। মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদত। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতে। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতে। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম, আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি? এত সোজা না রে শুয়োরের বাচ্চা, না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক ল্যাপটানো এত সোজা না। গোখিয়ে রাজনীতির মাঝে নামিনি রে। এই কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকে বুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলাম, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দু ভাই, আমি সায়ন, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা আছে সবই অমিল। আমরা দুজনই দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক, এক বাবা মার সন্তান। যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টি একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনেই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে পারি ভালো। দক্ষ প্লেয়ার পড়তে পারিস। এইটুকু বলতে সায়ন থামলো, একা একা ছোট চিপে হাসলো। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এই দিক ওদিক করে ঘাড় ফুটালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য কথা। আর শ্রদ্ধের ভেতরও যা বাইরেও তা। ও এমন এক ছেলে নিজের বাপ ভাইয়ের পেছনে বাস দিয়ে জিজ্ঞেস করে ব্যথা পেলে নাকি। তোর একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শ্রদ্ধর হাতে পড়তেই হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখান রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, আর ধীরে ধীরে মারলে কষ্ট বেশি হবে। এর চেয়ে আমার হাতে মরেছে। কথা দিচ্ছে আমি কম কষ্টে মারবো তোকে। এই কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগে গলায় ছুরি চালিয়ে দিল পাক্কা হাত। একটু কাঁপলো না, ধারালো ছুরিতে এবড়ো থেবড়ো হলো না। ঠিক যেভাবে কোরবানি পশুকে জবাই করা হয় ঠিক সেভাবেই জবাই করলো সায়ন। তার পরনে জামা কাপড় লাল রক্তে রঞ্জিত, চোখে মুখে উচ্ছ্বাস, ছোট তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটাই লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিচ ঢালা রাস্তায় ধরফর করছে, গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলে গলগল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করল। সায়নের পরনে টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্ত মাখা হাতে টি শার্টটা ছেড়ে ঝুড়ে মুখে বলল, ধরবো জানোয়ারের রক্তে শীতলে দেওয়া সাথে টি শার্টটাই নষ্ট করে ফেললাম। এই কথা বলে বিরক্তির শব্দ করে নান্নুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো। উপস্থিত ছেলেপুলেরা লাশ গায়েব করতে ওস্তাদ, আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে। খুব শান্তি লাগছে, মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সেই নির্জন রাস্তার বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজতে বাজতে প্রফুল্লশ্রী গান চললাম, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাইসো রে বন্ধু আমায় যতনে। পরদিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবল এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজকে সরকারি ছুটি, বিদায়, সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনে সেন্টার টেবিলে থাকা এসি রিমোটটা নিয়ে এসি অন করলো। গরমে ঝাঁঝা যায়, সে এখনো তাকে খেয়াল করেনি। কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না, কারণ সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে, যেন এটি বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বুকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনও সেখানে আছে। গান থামায় সকলের কান মাথা যেন
বাঁচল। এদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত। তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কিভাবে শীতল রান্নাঘরে থাকা সিতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দেবে না? দিব, ভালো মেয়ের সম্বন্ধ পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না বিয়ে দিয়ে। আর কি করবা, বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সেমিন এবার খ্যাক করে ধমকে বললেন, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদবের ধারী হচ্ছে একদম। আম্মু পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সিতারা সিরাত সেমিন একে অপরের মুখ ছোঁয়াছুঁই করল। এই মেয়ের সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ শায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেই পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? আগে তো কখনো শুনেনি তো। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে না, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায় নিষেধ, তাই তার কথার গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিন যা নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বলেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধর সমস্যা আছে? সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে, টাকা আসবে বোধহয়। আচ্ছা, টাকা দেব, এখন বল। ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছে। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সিতারা চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ? এর সমাধান পাবেন কিভাবে? না না, জেনে শুনে এইসব নিয়ে বসে থাকা যাবে না। আজকে শারাফত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এইগুলো চেপে থাকার জিনিস? চেপে রাখলে কি সমস্যার সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন না বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু মেনে নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধ ফোন স্ক্রল করা আঙুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য সমস্যা আমার? আমি কিছু জানি না, অথচ বাড়ি শুধু সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে কথাটা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেলা কাঠ এনে দে তো, শরীর ম্যাজম্যাজ করছে, কাউকে ইচ্ছে মতো পিটাই। আচমকা শুদ্ধর কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধর দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্র শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখ ভয়ে ফাটা বেলুনের মতো চুপসে গেছে। তার আদুরি মুখখানা মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো। একটাই কথা, যা শুনে ফেললো না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয়। এই কোন জ্বালা, এই কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময় তো খুব মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, সবকিছু অন্ধকার হয়ে আছে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখ ছ্যাঁচড়া লেভেলের। নয়তোবা যখন দরকার তখন না, আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরিয়ে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, এই আপু, আমি ওয়াশরুমে যাব, এক্ষুনি আসছে, এক্ষুনি। এই কথা শোনা মাত্র শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বা হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ঝটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া। কিন্তু আমি যে অনেক কিছুই বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শোনে। ও, এবার যা, বাগানে থেকে চেলা কাঠ নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চেলা কাঠের মার খুব লাগে। এই কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো। চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন।
সুযোগ বুঝে ছেলের মাথায় পিছে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই? ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বলার আগেই সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল এখন, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এ ছেলে গতকাল রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইকের চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে বাড়িতে প্রবেশ করল। রান্নাঘরের সামনে সবাইকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রীকোচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করছিস তুই। আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুজরা কুচকে গেল। সে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছে আমি? সকাল সকাল বলছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে, জানাসনি কেন? সমস্যা? আবার কিসের সমস্যা? সীতারা জবাব দিতে পারলেন না। হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচল হাসলো, তারপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এই জন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে চাচ্ছে আর কি। হোয়াট? একথা কে বলেছে? কার থেকে সে শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে আবারও জবাব দিল, শীতল। শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজরা সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে হাতের উল্টো পিছে খেয়ে মুখ মুছল, তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিছুই না, সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরও বাড়বে, কখন বাড়ি ফিরে না ফিরে ঠিক ঠিকানা নেই। এখন বউ আনলে বউ টিকবে না, এর চেয়ে একটু সময় দাও, আর কিছুদিন পর জলে জ্যান্ত বউ মেয়ে এনে দেব। এই কথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার ডাক্তার কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে, তাহলেই হবে। শুদ্ধ, বাইরে যাবে? কাজ আছে নাকি কোনো? না, কেন? তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। এই কথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্র্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সীতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই। শীতল বোধহয় বুঝতে ভুল করেছে, তবে এক পক্ষে খুব ভালো হয়েছে। ব্যাপারটা সবাই জানা থাকলো, এই নিয়ে কেউ কথা বাড়ালো না। তবে স্বস্তি শ্বাস ছাড়লেন শুদ্ধ ও আর দাঁড়ালো না। সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায় পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ঝুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের উপরে। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞেস করল, কথা কানে যায় না? এক কথা কত পর জিজ্ঞেস করবো? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি, তবে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সায়নও। তাই কিছুক্ষণ এভাবেই চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই পেছনে না ঘুরেই মুখ খুলল। ইনসান অঙ্কনের কাজিন। অঙ্কন রাজনীতিবিদ ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপরে আসতে পারে, কাজেই সাবধান। সায়ন শুনল তার ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়, তারপর ঘূর্ণমান ফ্যানের দিকে তাকে শুধালো, গত রাতে আমার পেছনে ছিলি কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতিবিদের মাঝেও হিংস্রতা রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না। কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে জড়াস না, তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আগে ভাবা উচিত ছিল, নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? পরিস্থিতি। আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস?
পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। এই কথা বলেই স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শান হাসল, অদ্ভুত সে হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধ ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনো বকছেন। শীতল মুখ গোমরা করে চুপ করে মার বকুনি শুনছে। এখানে সত্যি তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে, একটা কথা আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করছিল, শুদ্ধর কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন? বাসায় নেই জেনেই কথাটা তুলেছিল, কিন্তু কে জানত কখন সে খাপটি মেরে বসে আছে সেই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বলেই মারতে হবে কেন? সুন্দর করে কি বুঝিয়ে বলা যায় না। মনে মনে এইসব ভাবতে ভাবতেই হঠাৎই কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। এই কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধের দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে কেন? ওমা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডক্টরের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সাথে কথা বলতে পারবে না। তার সামনে বলবি বা কিভাবে তার সমস্যার কথা? ওইদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হন বা জ্বালাও। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজ গজ করতে করতে শুদ্ধর পাশে বসল। গাড়ি চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যেন ইয়প বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয় ধরে, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরো 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুই পাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে একজন খিস্তি করে চলে যাচ্ছে। এইসব নানান ঝামেলা শেষে অতঃপর হসপিটাল পৌঁছালো একটু দেরিতে। কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেল সে। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতে দেখে শুদ্ধ বলল, কি হলো চলো। উনি এবার আমতা আমতা করে বলেন, বাপ তুই শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরখা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে না, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা। ও কাঁদছে কেন, দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে। এই কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডক্টরের চেম্বারের সামনে দাঁড়াতে শীতলের নাম ধরে ভেতরে ডাকলো। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁতে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে, নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন? আমি গেলে কি সমস্যা? আছে অনেক সমস্যা। এই কথা বলে শীতল একা একাই ডাক্তারের রুমে ঢুকে বসল। ডাক্তার ওকে যা জিজ্ঞেস করলো আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সেই থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞেস করলো, সঙ্গে কেউ এসেছে? শুদ্ধভা। শীতল পুরো কথা শেষ করার আগে সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই, উফ! এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখন অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেই তার ফিয়ন্সে। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকা তো জলজল করছে, খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না, তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বলেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডক্টরের কথা শুনে শুদ্ধ পিছু কুচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কী সব বলে এই ডক্টর? তাকে সুকুচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজেই মুখ খোলেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ড জনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে।
কি আশ্চর্য, এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকে যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না। সে নেবেই না, কখনোই না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে, তবু আমি ওনাকে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার বোনের মেয়েও এ কথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ রাখতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মা সে। হেসে খেলে সংসার করছে দুজন, কেউ কাউকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। তাই সে থমথমে মুখে জবাব দিল। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এইসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিন রাত ঝগড়া করে, মারামারিও করে। তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারবে না। সারাদিন খ্যাক খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক কি? সে এর মধ্যে ছিলই না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলা, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললি কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? না, তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন তো কিছু? কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনি তো এসে অবধি ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আস্তে, নয়তো থাপড়ে গাল লাল করে দেব। বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। দূর, বেশি বকার জন্য এমন হলো। পেশা ডাক্তার হলো উনি একটু বেশি বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিল। আচ্ছা তাই, তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনো চিৎকার করে বলছে ওদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায় কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে। শুদ্ধর ধমককে শীতল আর একটা কথা বলো না, মন মেজাজ বিগড়ে গেছে। এ পাগল ডাক্তার তার ফুরফুর মেজাজটাকে নিজের হাতে খুনই করে দিয়েছে। তাই সে রাগে ফুসফুস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। মুখে রা নেই। রিসেপশনের থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার পাশে বসে আছে, ছলছল চোখে তাকিয়ে সান্ত্বনা বাণী ছাড়াচ্ছেন। যেই মহিলা কাছে ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পরে লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি না বললো না বললো শুদ্ধ থাকা আপাতত কিছুই জিজ্ঞেস করলেন না সেভেন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমিন বললেন, বাড়ি গিয়ে খাস, এই তো প্রায় চলে এসেছি। না আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর। আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাস। না আমি কাচ্ছি খাবো, মানে খাবোই। তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনে শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতন হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তো তাকে বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই, আমি নামবো। পারবো না। কেন? জানি না। সব সময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আম্মু কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করেছে কে? বললাম তো কাচ্ছি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে বলতে বলেছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই কাচ্চি ঘর পার হয়ে গেছে। শীতলের মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মা কেউ না।
সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকা সত্ত্বেও একেবারে চৌধুরী নিবাসের পার্কিং লটে গাড়িটা থামালো। গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে নেমে হন হন করে বাসায় প্রবেশ করে। দেখে শারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো। অপেক্ষা করতে লাগলো। ওনার কথা শেষ হওয়ার মিনিট দুয়েক পরে উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, কি লাগবে লিস্ট করছো মা? শীতল ওনার কথা জবাব না দিয়ে হড়বড় করে বলা, বড় আপু শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনে নির্বিকার সে পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেল, পান করে সোফা থেকে আইলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসল। মনে যত রাখছিল সুযোগ বুঝে সব উগিয়ে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন। শাসালানো যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়, এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ভালো হয় এইসব বর্জন করলে। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁট মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিজল হাসি ফুটল। সে কেন হাসলো সে জানে, তবে তাকে বকা খাওয়ার পরে শীতল আর বসে রইল না, ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকে শুদ্ধ ভাবল। সিগারেট নিয়ে যার এত বিরোধিতা, তাকে সিগারেট টানালে কেমন হয়? বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসে ফিরল। হঠাৎই মাঝ পথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মন স্থির করলো আহনাফ। মুখোমুখি হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো। চৌধুরী নিবাসের সবার কথাই শুধালো। ওরা ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশে দেখে মাথা চুলকে আকস্মাৎ বলে বসল, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে আহনাফ আমদমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতো শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসে নাকে ডাকায় জমেছে বিন্দু বিন্দু ঘাম, তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল, বলুন আমি শুনছি। দিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকে বিরক্ত করেছে ভেবে তেড়ে আসতে পারে, তাই সেও ভাবলো মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগেই স্বর্ণ বলল, আপু একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। কথা বলে স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই শায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে, তাদের খুব সামান্য কথা হয়েছে, তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়ার অভদ্রতা হয়ে যায়, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধ হয় বুঝলো আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছা নেই আমারও, বউ বানাবো তোমায়। শায়ান ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা, আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। চুপ করে শুনলো, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। একথা বলে কিছু না বলার সুযোগ দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগে নজর গেল পাশে দাঁড়ানো সেদিন সেই পুলিশের দিকে। নাম বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না, তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দু বোন চোকাচোকি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকে মুখ টিপে হেসে পড়ল, ঘুষ দিচ্ছেন দেন, না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। এই কথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকার ভাবে দুটো চোল পড়ল।
শখ দেখলো কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না, আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে যান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবেই, আমার বোনকে যার তার হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দিব, আজ আসি। এই কথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরলো। আর 2 মিনিট হাঁটলে চৌধুরী নিবাস, তাই আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ, একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দুপুরের খাবারটাও খায়নি অবধি, হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলেই মাঝে মাঝেই এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড় সড়ো রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে শারাফাত চৌধুরী নিজের থেকে এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতোই আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থা রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেস রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতে নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল কিংবা সেলফ থরে থরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমের রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা হয়েছে। তবে তার রুমের ঢুকলে বোঝার উপায় নেই এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। এক অধিক ভুল লক চাপলে শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শক সেই ব্যক্তির পুরো শরীর ঝলসও দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাছের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকে আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণেই মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে গড়া মানুষের এবং বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এই জন্যই মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণও করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখল টেবিলের উপর। সুস্থ সবল সাদা ইঁদুর মুখ তুলে তাকেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো। প্রাণ বাঁচাতে গিয়ে লুকোতো ল্যাবের কোনো এক কোণায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফুটাতে ইঁদুরটা ছটফটি উঠল, কিন্তু ছাড়া না পেয়ে শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটফট করতে থাকলো। এতটুকু তার শরীর, কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাচের জারে পুনরায় ইঁদুরটাকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারী দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সেই ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল। অদূরে রাখা কাচের জারের জগের মতো বিকারটি রাখলো হাতের কাছে। আয়তন হিসাবে 2550 মিলিলিটারের দুটো বুরেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর্ক চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট্ট বড় থরে থরে সাজানো কাচের তৈরি ক্লিনিক্যাল
ফ্ল্যাক্সে থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো এবং এসব করতে করতে খেয়াল করলো ইঁদুরটা এখনো পূর্বের মতো স্থির আছে, গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয় তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলালো, তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ সারতেই ক্লিনিক্যাল ফ্ল্যাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করল। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। ধরনীর বুকে গাঢ় অন্ধকার। সিরাত সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছেন। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুমে ছুটে এসেছে শীতল। মুখবর্তী হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে। আসছে আগে ভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগে সতর্ক করল, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক নয়তো হাত মুখ দুটোই পোড়াবি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল তার প্লেটে নিয়ে সিরাতের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচু এসব ডায়েট ফাইট একদমই পছন্দ করে না, তার নাকি স্বাস্থ্যবতী গুলোমুলো বই পছন্দ। একথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোল ঘেঁষে একটু বেশি তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চট চলতে। যেমন শীতলই গল্পে গল্পে পিরিয়ডের কথা আগে সিরাতকেই বলেছিল। সিরাত সিমিনকে জানিয়েছে। সিতারা শুনে সিমিনকে আগে ডাক্তার দেখানোর তাড়া দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে। বাইরে থেকে এসে যা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিতারা ও সিরাত। মোট কথা এই পরিবারের সম্পর্কে মেলবন্ধনটা সত্যি খুব সুন্দর। হিংসা বিদ্বেষ ও আত্ম অহমিকাহীন প্রতিটা মানুষ। যুব তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাত তাকে আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেনে কেবিনের উপর বসল। ফু দিয়ে গরম সিঙ্গারায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরে বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা, তবু সে টুকটুক করে খেতেই লাগলো গরম গরম সিঙ্গারা। সিমিন কেবলই শাহাদাত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা ভুলে জ্যাপ করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপরই বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিল মনে করতে না করতেই শীতলের উদ্দেশ্যেই বললেন, সায়ন শুধু শখ স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে আগে বিদায় করব আমি। এই কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে হলো শীতলের, খুব একটা গায়ে লাগে না। তাই সিমিন চলে গেল। সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দেবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে লাগলেন, এই মেয়ে কি বলে শুনে। সিরা তার পুরো কথা শেষ করতে পারল না। শীতল তার মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাত সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। সিতারা মন মরা হয়ে চায়ে চুমুক দিচ্ছে। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও শারাফাত চৌধুরী অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসল। এই নতুন কিছু না, শারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানিক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সিতারার মুখটা ততদিন চুপসেই থাকবে। সায়ন বাসায় নেই। শাওন চৌধুরী ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলে মেয়েরা। শুদ্ধ তো দুপুর থেকে নিজের ঘরে কাজে ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিধায় বাইরের কোনো শব্দ হাক ডাক তার কান অবধি পৌঁছায় না। সাম্য সৃজনের হোম টিউটর পড়াতে এসেছে।
তারা কিছুক্ষণ গায়ে করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণের মাথা ব্যথা তাই শুয়ে আছে। তিন যা চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবারের আয়োজন করতে শখ আসতে ধীরে চা শেষ করে উঠতে শীতল বলা, আপু চল ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব? তাই তো, তা ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। বলো আপু প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সেই হাসি। এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নাম দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখকে জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয় এই জন্য জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার জন্য বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। এই কথা শুনে শীতলও জোর করলো না শখকে যেতে দিল। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করলো না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পরল, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নাই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দেব? তাই তো তাই তো, সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এই পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না। তাই সে সায়নের রুমে দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকার রুমটাতে লাইট জ্বালালো। ড্রয়ার ড্রেসিং হাতে ঝান্ডু বাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবারে বিরক্তর মাত্রা বাড়ল। হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দেয়, মাথা ধরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডু বাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতে শায়ন রুমে প্রবেশ করলো। আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে শায়ন ফিকুজকে জিজ্ঞেস করলো, আমার রুমে কে? চুরি করতে এসেছি। রুমের মালিক কে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? শান হেসে ফেলল। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমে দরজাটা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছন থেকে জাপটে ধরে গিবায় থুতনি ঠেকালো। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচালো লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না? ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি, ধরবে না ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাসেস কাজ হবে না। যখন ইচ্ছে হবে তখনই ধরবো, পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেব। শুধু দেখবে তাতে খুশি? সে দেখবে, ধরবে, নাড়বে, নাহলে ফিল পাবে কিভাবে? শায়নের ডাবল মিনিং এর কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসালো শায়নের হাতে। তবে শায়ন শব্দহীনভাবে হাসছে, কারণ গালি কিংবা ডাবল মিনিং এর বলা কথা স্বর্ণ পছন্দ করে না, খুব চটে যায়। শায়ন তাকে রাগাতে সেই কাজটাই বেশি করে। শায়নের শক্তপোক্ত বাহু ডোরে থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডু বাম থাকলে দাও। দিতে পারি, তাহলে রিকোয়েস্ট করতে দে। দিতে পারি যদি বৈধ সম্পর্কের দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনো বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি। না, বাসায় যাও। যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথরের মোড়ের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, বউ করার স্বপ্ন দেখে। এ কথা নিশ্চয় জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ। ঠিক আছে, মেনে নিলাম। একদিন ঘটা করি না হয় জানাবো। এই কথা বলে শায়ন স্বর্ণকে আর শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গলায় আদর এঁকে ছেড়ে দিল। বালিশের নিচে থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিতে স্বর্ণ দ্রুত পা বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে ইমেইল এসেছে, চেক করো।
সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো, সময় নিয়ে শাওয়ার নিল, তারপর ফুল কালো ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও একটু প্লেট নিয়ে বেরিয়ে হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে খেয়ে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসলা। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে সে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ একব্রু উঁচু করে তাকালো। শীতল তখন টুটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না তা না, তাহলে বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই। যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবি? যা, রেডি হয়ে আয়। এই কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙুলের সাজে তবলার মতো করে বাজাতে বাজাতে ফিরফির করে বলল, আমার নামে নালিশ? চল একবার। বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। এই কথা বলে শুদ্ধ ছোটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়িবে নামলো। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটি সদস্য। ড্রয়িং রুমে জলজল করছে কৃত্রিম আলো ঝলকানি, গা ছকছকে আসবাবও চোখ কাটছে খুব সহজে। রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকার যেতে ভয় না পায় তাই লাইটটা সারা জ্বালানোই থাকে। তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল, তারপর থেকে শারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না, কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কতদূর এগুলো দেখা দরকার, কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগেই দেখা মিলল ব্যাঙ্গাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙ্গাচি দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না, যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আধমরাই করে ফেলবে। আধমরা হলেও ছেড়ে দেবে বলে মনে হয় না, বরং পাশে বসে খ্যানখ্যান করবে। এই শুদ্ধ ভাই আধমরা কেন হলেন? একেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু খাটতারা, এ কথা তারও অজানা নয়। তাদের দাদি জানো এমন ছিল। শীতল চেহারা পেয়েছে দাদির মতোই, তার চেহারাখানা নাকি মন শীতল করার মতোই, তাই দাদা যান নাম রেখেছিলেন শীতল। তবে তার ভাষ্যমতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদা যান, কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী নাম রাখা উচিত ছিল মাথা মোটা ব্যাঙ্গাচি। চৌধুরী নিবাসে তার মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনেরাও শায়নের তুলনায় তাকে একটু বেশি ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না, বকলে কেঁদে কেটে একাকার তো করেই এবং দূরে দূরে থাকার চেষ্টা করে। অথচ ব্যাঙ্গাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়, একটু বকলে মারলে সেই রেস ধরে সুযোগ বুঝে শোধ তোলারও প্রচেষ্টা চালায়। যদিও শোধ নিতে পারেনি এখন অবধি, হয় ঘটনাটা ভুলে যায়, নয়তোবা চালাকাঠের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে দু একটা খোঁচা মারতে ভুল করতো না। তবে আজ একটা শিক্ষা দিলে মন্দ হয় না। এমনিতেই তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্টও পাওয়ানো রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছেই সুযোগ কাজে লাগানো যাক। সে এসব ভাবতে ভাবতেই দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 1টা বাজে। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেই সবই খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধা মাথার চারা দিয়ে উঠেছে, এখন কিছু খাওয়া দরকার। এইসব ভেবেই হাতের হেলমেটটা চৌকো আকৃতির কাছে সেন্টার টেবিলের উপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটা বের করলো, তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ারে টেনে খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুরে বুঝলো এই রান্নাটা তার মা সিতারা করেছেন। ওনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবারের স্বাদ। সেই খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলে আসার নাম নেই। গাজিটা সাজতে বসলো নাকি খেয়ে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ধুতে ভাবলো 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে, অথচ সময় অপচয় করা তার স্বভাবে নেই। সেই সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। 5 মিনিট পুরো হতে যখন মাত্র 1.5 মিনিট বাকি, তখনই শীতল এলো। পরনে শুদ্ধর মতো ব্ল্যাক জিন্স জ্যাকেট, চুলগুলো পনিটেল করা, গোলাপি ছোটে মিষ্টি হাসিয়াটা।
ওর পোশাকের ধরন দেখে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাতমস্তক দেখে ধমকে ওঠার আগেই শীতল বলল, শুদ্ধ ড্রাইভিং পার্টনার শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পৃহা! তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এ শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুদ্ধ মুখে কিছু বলল না, শুধু তাকিয়েই রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই এর মনে কি চলছে। শীতলের খুশি অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দ ভুলে বসেছে। বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়, তারপর এক কোপে। যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই যায়। শুদ্ধ বকছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেটটা দেখিয়ে বলা, মাথায় হেলমেট থাকবে, কেউ চিনবে না, চলো যাই। চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ, তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলা, না। তাহলে রুমে যা। সেম হলে কি হয়? শুদ্ধ জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো গুনতে শুরু করলো। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সার। অজ্ঞতা শীতল বাধ্য হয়ে রুমেই গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল। পরনে লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরলো, ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবো না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগেই গট গট করে হেঁটে আগে পার্কিং লটে গেল। শুদ্ধ তার পেছনে পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে ভেতরে প্রবেশ করলো। সেও গুটি পায় এগোলো। ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা, একটা শায়নের, একটা শুদ্ধর। শায়নেরটা সাদা কালো সংমিশ্রণে হলেও শুদ্ধরটা পুরো কালো। অপর পাশে সারাফাত ও শাওন চৌধুরীর 4 চাকার গাড়ি রাখা। তার এক কোণে শীতলের গোলাপি রাঙা সাইকেলটা সময় অসময় শ্যাম ও সৃজন চালিয়ে বেড়ায়। শুদ্ধ বাইক বের করেছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়েছে। ভেবেছে বেশি কথা বলবে না, সে কথা বলে কেউ তেলে বেগুনে জ্বলে উঠে কিনা। কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতে সে ফট করে বলে বসল, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুঘা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না। যাই, এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দেই। তুই মাথায় করে গেট অবধি নিয়ে যা, এতে শব্দ হবে না, কেউ জাগবেও না। এই কথা শুনে শীতল মুখ ভোতা করে তাকিয়ে রইল। সবসময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার, খোঁচা না মারলে যেন যা যায়। শীতল মুখে কুলুপ আটতে শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অবধি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে উনি ধরফরিয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আর একটু হলেই এই কোন ছালা রে বলে গালি দিয়ে বসতেন। ওনার আবার কথার আগে মুখে গালি ছোটে। শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিজে বাইকে উঠে বসলো। হেলমেট পরলো। ফোনে কল এলে কথা শেষ করলো। তারপর মূর্তির মতো দারুণ শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণ পত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণ পত্র কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। আবার অপমান। তবে শীতল কথা বাড়ানো বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দু চোখ যায় আমি যাই, আজও যাব, এখনো সময় আছে, সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? একদম সত্যি। পরে বড় আব্বুর কাছে নালিশ করবি না তো? আমি ভয়টয় দেখিয়েছি, অচেনা রাস্তায় নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান দেন কত কি। না না না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। এই কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করলো। শীতল খুশিতে ডগডগ করে শুদ্ধর কাঁধের উপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেক দিন পর এভাবে বের করে শীতল আশপাশ তাকিয়ে দেখলো। পাগলাটে সমীরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও শায়নের সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজন, কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনা জগতে ডুবে খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাসা করে ছুটতে ছুটতে তাদের বাইক কোথায় যাচ্ছে জানা নেই।
সেদিকেই যাক, তাতেও সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথার যেন তাকে সমানে খোঁচাচ্ছে, খুব অশান্তি লাগছে। হাইয়ে পেরিয়েছে, অজানা পথের দিকে পথ ধরেছে। তার বাইকের গতিও আরো একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে চাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল, তাতে তার বুকে ধুকপুকানি শুরু হলো। ভয়ে দু হাতে খামচে ধরছে শুদ্ধর কাঁধের জ্যাকেট। সে ভয় ভয় এবার জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এ আবার কেমন নাম? কোথায় এটা? কি? শ্মশান ঘাটের পাশে। কি? আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? আমি যাব না। বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে, মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভবলীলের সাঙ্গ কোন খুনাক্ষরে এসেছিল সে? বাইকে ব্রেক ফেল, অথচ এই লোক এখনো এত শান্ত আছে কিভাবে? এর কি মরারও ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এক্ষুনি মরতে চাই না। মরণ কি বলে আসে? আমি সরি রে শীতল, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন। গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমায় দেখিসনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়? তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর গ্যারান্টি কে দেবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কে আছো? বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসে যাচ্ছে। এই মুহূর্তে এসে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে। তবে নির্জন অন্ধকার রাস্তা বৃথায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতেই এসেছে, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান, এত জোরে বাইকটা চলছে শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচঢালা রাস্তায় আশ্রে পড়বে। সে ভয়ে শুদ্ধের পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখে শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবে ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয় এর আগেও শুনেছিলাম। সিংহ রাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থাতেই জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আর একটু শক্ত করে শুদ্ধ জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতে তালু, গলা শুকিয়ে কাজ, পায়ের তালুটা যেন কেন শিরশির করছে। বাতাসে শো শো শব্দ অদ্ভুত দূরে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসলো। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলেই গেছি। কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? ভাইয়া বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলেই বসেছি আমারও সিংহ রাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস, তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে, এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয় মাফ করে দিস। মনে করিস এখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ।
আত্মার হাতে যদি তোর অপমিত্র হয়ও তাহলে নিয়তি ভেবে ধরে নিস, কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোর ফতরায় তোর পছন্দের জর্দার নিজের হাতে বিলাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে ভয়ে। পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গা চ্যাটচ্যাট করছে। এখন সত্যি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করেছে, তাহলে কি হবে? এখন যদি সত্যি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? এই কথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়লো, হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগে শুদ্ধ তার হাতটা দ্রুত ধরে বাইকটা থামাল। এতক্ষণ নজর রেখেছিল শীতলের উপরে, এই জন্যই ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেটটা খুলে দেখে তার মুখ ঘাম ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুছে শীতলের গাল চাপে, ডেকেও সারা পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারলো না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকে ফিটফিট করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরেই আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের, এজন্যই অবশ্য সায়নী দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলও যেন অঙ্কনকে জানে না মারেন। এখন অঙ্কনকে মারলে দোষটা ওনার ঘাড়েই চাপবে। এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানে নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শুনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনকে খুঁজে বেড়াচ্ছে। ওপর মহলের আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিককে দলে একমাত্র সায়নী এভাবে মানুষ মারতে পারে, মারে এ সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল। শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনে নির্বাচন, এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চোটে আছে আবু সিদ্দিক। উনি এইসব কথা বলতে সায়নকে ইমেল করেছে। স্বর্ণের কথা ইমেল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে, পায়ের উপর পা তুলে বসেছে। ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে। অথচ সিদ্দিক তার কাজে মদ্দা নেওয়ার দূর, কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কানে কান পড়া দেয় সে। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপর। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিনের জন্য গা ঢাকা দে সায়ন। কার বাল ছিঁড়তে? কারণ না, আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপরে নিয়ে যাবে। আসুক, আমি তাদের বাল ছিঁড়ে বোঝা পেতে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলো না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিঠে জ্বলছে। এই ছেলে নিজেকে কি ভাবে কি, হ্যাঁ কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারলো না, তাই দাঁতে দাঁত চেপে বলল, মারার কি খুব দরকার ছিল? মারলি পার্সেল পাঠাতে গেলি কেন? ও কি মারার ক্যারট ছিল তাই মেরেছে, তাতে তোর বাপের কে? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত থাবা বসে হিসিয়ে বলেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি, এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে আসে। এই কথা বলে উনি হনহন করে বেরিয়ে গেল। সায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গ্যাবারিং প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট পায়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয়। সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলে বড্ড বেশি লাফাচ্ছে, পা না কাটলে তার লাফানো থামবে না বোধ হয়। সমস্যা নেই, তার ব্যবস্থাও সে নিজেই করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারার চোখটাই রাখবো না। ভুলে যাস না, আমার ছেলে ভালো, তুই মানুষটা খুব খারাপ।
কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনো ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে। বেস্ট অফ লাক। সায়ন হাসলো, বড় চমৎকার সে হাসে। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তল ঠিকভাবে গুজলো। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করল। ধন্যবাদ আকাশ সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুক, বাসে ফিরে কড়া চুমো ট্রিট দেব।